পারবো না। ওনারা মনে করেছিলেন যে রাজনৈতিক প্রক্রিয়াতেই পাকিস্তানের শাসকগণ এই পূর্বাঞ্চলের জনগণের প্রতি যেই শোষণ বঞ্চনা, যেই অমানবিকতা প্রতিফলন ঘটিয়েছে তার প্রতিকার রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই অর্জন করা সম্ভব। এই কারণেই শুধু জামাত ইসলামই নয়, তখন নিজামী ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি সহ আরও অন্যান্য রাজনৈতিক, মুসলিম লীগের কয়েকটা অংশ ছিল, সকলে মিলে তখন তারা এক হয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করেছে। এমনকি কোনো কোনো বামপন্থী দলও ভারতের সহায়তা নিয়ে আপনার ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু এই মুহূর্তে যদি আপনি জিজ্ঞাসা করেন, অধিকাংশ জনগোষ্ঠী অন্যান্য দলগুলোর নাম পর্যন্ত বলতে পারবে না যারা তখন অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। কেবলমাত্র জামাত ইসলামীর নামই তারা বলে, কারণ জামাত ইসলামীকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ। তারা কেবল অধ্যাপক গোলাম আজমের নেতৃত্ব এবং তার নেতৃত্বে পরিচালিত দলটাকেই তাদের প্রতিপক্ষ মনে করে, অন্য কাউকে প্রতিপক্ষ মনে করে না দেখেই তারা অন্য কারোর প্রতি এত খড়গহস্ত নয়। আমি এই মুহূর্তে বলতে পারি যে ঢাকার সুপ্রিম কোর্টে প্র্যাকটিসিং লয়ার আছেন যিনি এখনও আইনজীবী হিসেবে ঢাকার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, যিনি কেন্দ্রীয় শান্তি কমিটির একজন অফিস বিয়ারার ছিলেন, একজন অফিসিয়াল ছিলেন। লোকে হয়তো তার নামও জানে না, আমি জানি যে উনি ১৯৭১ সালে শান্তি বাহিনীর একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। আমার বাবা তো সদস্য ছিলেন। সুতরাং আমার বাবার বিরুদ্ধে তাদের ক্ষোভ বলেন, তাদের রাগ বলেন, তাদের জিদ বলেন, একটাই মূল কারণ, ওনার রাজনৈতিক দর্শন, ওনার প্রজ্ঞা, ওনার দূরদর্শিতা, ওনার নেতৃত্বের গুণাবলী, এগুলির সামনে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ। সুতরাং তারা শক্তি প্রয়োগ করে ওনাকে ঘায়েল করার জন্য যা করণীয় তাই করছে। আজকে যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনি জিজ্ঞাসা করেন, একদম প্রবীণতম রাজনৈতিক থেকে নিয়ে কনিষ্ঠতম রাজনৈতিক, সবাই বলবে যে আমাদের দেশে যে কোনো আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1948 সালেও একই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল। তখন কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না। তখন অধ্যাপক গোলাম আজম ডাকসুর জিএস ছিলেন, নির্বাচিত জিএস ছিলেন উনি, এবং বিপুল ভোট পেয়ে উনি নির্বাচিত জিএস হয়েছিলেন। যেই প্যানেলের ভিপি ছিল অরবিন্দ বোস, এবং উনি 47-48 পরপর 2 বছরের জিএস ছিলেন। এবং ডাকসুর জিএস হিসেবে 1948 সালে 27 নভেম্বর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন আসেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ যেটা, সেখানে এক বিশাল সমাবেশে আমার বাবা আনুষ্ঠানিকভাবে প্রথম, কেউ দাবি করতে পারবে না এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারের কাছে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবি সম্বলিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পেশ করেছে। আমার বাবা রেকর্ডেড এটা যে 1948 সালে 27 নভেম্বর সর্বপ্রথম উনি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম পেশ করেন, যেটা সবাই জানে, কিন্তু কেবলমাত্র অধ্যাপক গোলাম আজম হওয়ার কারণে তার নামটা একটা বিশেষ গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায় যেন ওনার নামটা জনসম্মুখে প্রকাশ না পায়। উনি 48 সালে কারাবরণ করেছেন, গ্রেফতার হয়েছেন ভাষা আন্দোলন করতে গিয়ে। উনি 52 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে 50 ডিসেম্বরে উনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনা শুরু করেন। সেখানে তিনি 52 সালে ভাষা আন্দোলনে সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতা ছিলেন, এবং সেখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে গিয়ে উনি গ্রেফতার হয়েছেন। 1954 সালে পুনরায় ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। এবং শুধু তাই নয়, উনি এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে উনি ওনার চাকরি হারিয়েছেন পর্যন্ত। আমার মনে হয় এই ধরনের নজির নেই যে উনি ওনার এত মূল্যবান একটা চাকরি, ওনার এত গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, পলিটিক্যাল সায়েন্সের বিভাগীয় প্রধান ছিলেন, সেই অবস্থায় উনি চাকরি হারিয়েছেন। এবং পরবর্তীতে ছাত্রদের চাপে ওনাকে আবার চাকরি ফিরিয়ে দিতে চেয়েছিল, উনি আর চাকরি তখন নেননি। এবং উনি গ্রেপ্তারকৃত অবস্থায় যেদিন ওনার মুক্তির আদেশ হলো, সেদিন যারা ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী হিসাবে ওনার সাথে যারা সহকর্মী ছিলেন এবং ছাত্ররা, তারা ওনাকে নিয়ে মিছিল করবে সেই আশঙ্কায় সরকার রংপুর শহরে 144 ধারা জারি করে রেখেছিল যেন ওনাকে নিয়ে কোনো মিছিল করা, সমাবেশ করা এগুলো সম্ভব না হয়। তো উনি তিনবার ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হয়েছেন, এবং ভাষা আন্দোলনের জন্য ওনার অবদানকে ম্লান করার জন্য, ওনার অবদানকে খাটো করার জন্য ওই ইতিহাস আজকে আমাদের জাতিকে জানতে দেওয়া হচ্ছে না।